শীতের বাংলা মানে কিন্তু একটা বিশেষ গন্ধ, একটা খাস স্বাদ। আজকের এই আলোচনাটা ঠিক সেই নিয়েই। বাংলার একেবারে নিজস্ব একটা সম্পদ, যাকে আমরা ভালোবেসে কি বলি বলুন তো? তরল সোনা, মানে খেজুরের গুড়। চলুন এই অসাধারণ মিষ্টির গল্পের গভীরে ডুব দেওয়া যাক। একবার ভেবে দেখুন তো, যে গুড়টা নিয়ে আমরা এত কথা বলছি, তার ইতিহাসটা কতটা পুরনো। দ্বাদশ শতাব্দীর সংস্কৃত বইতে এর উল্লেখ পাওয়া যাচ্ছে। মানে এই একটা তথ্যই তো যথেষ্ট এটা বোঝানোর জন্যে যে খেজুরের গুড় শুধু একটা খাওয়ার জিনিস নয়, এটা আমাদের ইতিহাসের একটা জীবন্ত অংশ। ঠিক তাই, যারা বাংলায় শীতটা কাছ থেকে দেখেছেন তারা এই গন্ধটা খুব ভালো করে চেনেন। হেমন্তের শেষের দিকে একটু ঠান্ডা পড়তেই বাতাসে একটা মিষ্টি ধোঁয়াটে গন্ধ ভাসতে শুরু করে, আর ঠিক তখনই বোঝা যায় গুড়ের মরশুম চলে এসেছে। কিন্তু এই যে এত অসাধারণ স্বাদ, এর উৎসটা ঠিক কি? এর পেছনেও কিন্তু একটা বেশ মজার বিজ্ঞান লুকিয়ে আছে। চলুন একদম গাছ থেকে হাঁড়ি পর্যন্ত পুরো গল্পটা শোনা যাক। এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, আমরা যখন খেজুর গুড় বলছি, অনেকেই হয়তো ভাবেন এটা সেই মধ্যপ্রাচ্যের ফল দেওয়া খেজুর গাছ থেকে হয়, কিন্তু না, একদমই তা নয়। বাংলার এই গাছের প্রজাতিটাই আলাদা, ফিনিক্স সিলভেস্ট্রাস। এর আসল সম্পদ কিন্তু ফল নয়, এর মিষ্টি রস। এই যে রস, এর একটা গালভরা নাম আছে, ফ্লোয়েম রস। সহজ করে বললে এটা হলো গাছের বেঁচে থাকার রসদ। মানে শালক সংশ্লেষের পর গাছ যে খাবারটা তৈরি করে, সেটাই এই রসের মাধ্যমে সারা শরীরে ছড়ায়। আর শীতকালে গাছিরা যখন গাছে চেরা দেন, গাছ তখন সেই ক্ষত সারানোর জন্য আরও বেশি করে এই মিষ্টি রসটা পাঠাতে থাকে। ঠিক সেই সুযোগেরই সদ্ব্যবহার করেন তারা। আর এই রসটা পাওয়ার জন্য শীতকালের থেকে ভালো সময় আর হয় না। কারণটা কি জানেন? দিনের বেলা ঝকঝকে রোদ গাছকে সাহায্য করে প্রচুর শর্করা বা চিনি তৈরি করতে, আর রাতের কনকনে ঠান্ডা সেই রসটাকে ঘন আর মিষ্টি করে তোলে। মানে দিন আর রাতের এই তাপমাত্রার পার্থক্যটাই আসল জাদু। প্রকৃতির কি অসাধারণ একটা ব্যবস্থা, তাই না? আচ্ছা, রস তো গাছে তৈরি হলো, কিন্তু সেই রস গাছ থেকে বের করে আনা, ওটা কিন্তু একটা শিল্প। আর যারা এই শিল্পটা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রেখেছেন, তারাই হলেন গাছি। এটাকে শুধু কাজ বললে ভুল হবে না, এটা একটা রীতি, একটা পরম্পরা। দেখুন কতগুলো ধাপ। প্রথমে গাছটাকে পরিষ্কার করা, যাকে বলে গাছ ঝুড়া। তারপর খুব সাবধানে একটা ভি আকৃতির চেরা দেওয়া হয়, এমনভাবে কাটতে হয় যাতে গাছের কোনো বড় ক্ষতি না হয়। এরপর একটা বাঁশের নল বসিয়ে তার নিচে ঝুলিয়ে দেওয়া হয় মাটির হাঁড়ি। প্রতিটা ধাপে কি অসাধারণ দক্ষতা আর যত্ন লুকিয়ে আছে। তবে সব রসের মান কিন্তু একরকম হয় না। এখানে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা, জিরান রস। জিরান মানে হলো বিশ্রাম। গাছকে কয়েকদিন বিশ্রাম দেওয়ার পর প্রথম রাতে যে রসটা সংগ্রহ করা হয়, সেটাই হলো জিরান রস। আর এটাই হলো আসল জিনিস। এর যে কি অপূর্ব গন্ধ আর স্বাদ! সেরা নলেন গুড় বা পাটালি কিন্তু এই জিরান রস ছাড়া তৈরি হতেই পারে না। বেশ, গাছতলা থেকে রস তো হাঁড়িতে জমা হলো। এবার শুরু হবে আসল জাদু, আগুনের জাদু। চলুন গাছতলা থেকে সোজা চলে যাই উনুনের ধারে, যেখানে টলটলে স্বচ্ছ রস আগুনের ছোঁয়ায় ধীরে ধীরে হয়ে উঠবে বাংলার তরল সোনা। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু ভীষণ ধৈর্যের, অনেকটা জাদুর মতো। প্রথমে বড় কড়াইয়ে রসটা ঢেলে ফোটানো হয়, ওপরে যে ফেনা আর ময়লা ভাসে সেগুলো সাবধানে তুলে ফেলে দেওয়া হয়। এরপর ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে জাল দেওয়ার পালা। ধীরে ধীরে জলটা বাষ্প হয়ে উবে যায় আর রসটা ঘন হতে থাকে। আর এই সময়েই ঘটে আসল ব্যাপারটা, যাকে বলে ক্যারামেলাইজেশন। মানে রসের মধ্যে থাকা চিনিটা আগুনের তাপে পুড়তে শুরু করে, আর তাতেই গুড়ের ওই সোনালি বাদামি রং আর পাগল করা গন্ধটা তৈরি হয়। আর এই জাদুর শেষে আমরা কি পাই? বিভিন্ন রূপের গুড়। মরশুমের একেবারে শুরুতে যে প্রথম সবচেয়ে সুগন্ধি তরল গুড়টা পাওয়া যায়, সেটাই নলেন গুড়। তারপর আছে ঝোলা গুড়, যেটা সারা শীত জুড়েই পাওয়া যায়। আর রসকে আরও ঘন করে তৈরি হয় পাটালি, মুখে দিলেই যা গলে যায়। এছাড়া আছে দানা গুড়, যেটা কিছু বিশেষ মিষ্টি বানাতে কাজে লাগে। ভাবুন, একটাই রস, কিন্তু তার কত রূপ। আসলে এই গুড় তো শুধু একটা মিষ্টি নয়, এটা বাংলার শীতের সংস্কৃতির একেবারে হৃদয়ে রয়েছে। এর সাথে জড়িয়ে আছে আমাদের উৎসব, আমাদের ঐতিহ্য। পৌষ পার্বণ মানে পিঠেপুলির উৎসবের কথা ভাবুন তা একবার। জিভে জল আসে, তাই না? আর সেই উৎসবের প্রাণকেন্দ্রটা কি? অবশ্যই খেজুরের গুড়। ওই গুড়ের পাটিসাপটা, দুধ পুলি বা গরম গরম গুড়ের পায়েস, এগুলো ছাড়া কি বাঙালির পৌষ সংক্রান্তি জমে? আর এখানে তো রয়েছে বাংলার এক বিশ্ববিখ্যাত গর্ব, জয়নগরের মোয়া।
এটা কিন্তু যে সে মিষ্টি নয়, এর জিআই ট্যাগ আছে। মানে জয়নগরের মোয়া শুধু জয়নগরেই তৈরি হতে পারে। এর আসল রহস্যটা কি জানেন? বিশেষ এক রকমের খই, যার নাম কনকচুর, তার সাথে মেশে ওই অঞ্চলের মাটির গুণে সমৃদ্ধ খাঁটি নলেন গুড় আর ঘি। এর স্বাদ সত্যি ভোলার মতো নয়। এত তো গেল ঐতিহ্যের কথা, কিন্তু আজকের দিনে এই আধুনিক যুগে খেজুর গুড়ের ভবিষ্যৎটা কি? এর সামনে কি কি চ্যালেঞ্জ আছে, আবার আশার আলোই বা কোথায়? চলুন এবার সেই দিকটা একটু দেখি। এই যে আমরা গুড়কে চিনির থেকে স্বাস্থ্যকর বলি, সেটা কিন্তু শুধু মুখের কথা নয়। এই তালিকাটা দেখুন, একদিকে খেজুর গুড়, অন্যদিকে সাদা চিনি, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মতো কতগুলো জরুরি খনিজ পদার্থে ভরপুর এই গুড়। আর সাদা চিনিতে ওগুলো প্রায় নেই বললেই চলে। পার্থক্যটা তো পরিষ্কার। শুধু আয়রনের পরিমাণটা একবার দেখুন। সাদা চিনিতে আয়রন প্রায় 0, আর 100 গ্রাম খেজুর গুড়ে প্রায় 11 মিলিগ্রাম। ভাবুন, বিশেষ করে রক্তাল্পতার সমস্যায় যারা ভোগেন, তাদের জন্য এটা কতখানি উপকারী হতে পারে। কিন্তু এত সব ভালো কথার পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। বাজারে যে গুড়টা আমরা কিনছি, সেটা কি আদৌ খাঁটি? কারণ চাহিদার সাথে সাথে ভেজালের পরিমাণও তো বেড়েছে। আর এই ভেজালের ভিড়ে আসল জিনিসটা চেনা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। তবে ঘাবড়ানোর কিছু নেই, খাঁটি গুড় চেনার কিন্তু কিছু সহজ উপায় আছে, যেগুলো বাড়িতেই পরীক্ষা করে দেখা যায়। যেমন 1 গ্লাস জলে গুড়ের একটা ছোট টুকরো ফেলুন। যদি গুড়টা ধীরে ধীরে গলে যায় আর কোনো তলানি না পড়ে, তাহলে ওটা খাঁটি। কিন্তু যদি নিচে খড়ি মাটির মতো সাদা কিছু জমে, তাহলে বুঝবেন ভেজাল আছে। তাছাড়াও খাঁটি গুড়ের স্বাদটা একটু নোনতা মিষ্টি হয়, আর গন্ধটা হয় ধোঁয়াটে। অতিরিক্ত কড়া মিষ্টি মানেই কিন্তু বিপদ। তবে আশার আলোও আছে। দেখুন, গুড়ের একটা বড় সমস্যা ছিল এর শেলফ লাইফ, মানে এটা বেশি দিন ভালো রাখা যেত না, বিশেষ করে তরল গুড়। কিন্তু আধুনিক প্রযুক্তি আর উদ্ভাবন সেই সমস্যারও সমাধান করে ফেলেছে। শুধু এই সংখ্যাটার দিকে তাকান, 180 দিন, মানে পুরো 6 মাস। এখন ল্যামিনেটেড কোল্যাপসেবল টিউবে নলেন গুড় প্যাক করা হচ্ছে। এর ফলে গুড়ের সেই অপূর্ব স্বাদ আর গন্ধটা প্রায় 6 মাস পর্যন্ত একেবারে অটুট থাকছে। এটা কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন। এর ফলে বাংলার এই সম্পদটা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ববাজারেও পৌঁছে যেতে পারছে। শেষ কথা হলো, এই তরল সোনা তো শুধু একটা মিষ্টি নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। ভোক্তা হিসেবে আমাদের একটু সচেতনতা, খাঁটি জিনিসের প্রতি আমাদের সম্মান, এগুলোই পারে এই অমূল্য ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে। প্রশ্নটা হলো, আমরা সবাই মিলে কি সেই দায়িত্বটা নিতে প্রস্তুত?